আমন্ত্রণ সবাইকে আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছে 17 উপদেষ্টার অন্তর্বর্তী সরকার। আজ বন্টন করা হয়েছে তাদের দপ্তর। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতারা। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনা ও ছাত্র জনতার সহায়তায় রাজধানী সহ সারা দেশের অনেক থানার কার্যক্রম শুরু হয়েছে। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। নতুন সরকারের প্রথম দিন রাজধানীর কাঁচাবাজারে দেখা গেছে স্বস্তি। তবে দেশে রাষ্ট্র ক্ষমতার শূন্যতা কাটলেও নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে মুখোমুখি হতে হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জের বিষয়। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশে শান্তি ফেরানো। এছাড়া ব্যাংকিং খাতকে গতিশীল করা, শিল্প কারখানা নিরবিচ্ছিন্নভাবে চালু রেখে উৎপাদন স্বাভাবিক করার পাশাপাশি প্রশাসন ঢেলে সাজানো, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, বন্দর স্বাভাবিক করার মতো চ্যালেঞ্জও উতরাতে হবে অন্তর্বর্তীকালীন এই সরকারকে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নবীন প্রবীণের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের নবযাত্রা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহনাফ সাঈদ খান, রয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন। স্কলার দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন, আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন, মতামত এবং প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। সরাসরি চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরুটা করতে চাই এই আন্দোলনের বা গণ অভ্যুত্থানের অগ্রভাগের সৈনিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহনাফ সাঈদ খান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, আজকে দপ্তর বন্টন হয়েছে, আপনাদের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক তারা এই সরকারে উপদেষ্টা হিসেবে রয়েছেন এবং অনেকগুলো চ্যালেঞ্জ যেমন রয়েছে, অনেকগুলো পরিকল্পনাও এই সরকারের আছে বলে আজকে আমরা প্রথম যে ব্রিফিং সেখানে দেখেছি। বিশেষ করে যে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলাম, সব কিছু মিলিয়ে আসলে আপনাদের ভাবনাটা যদি একটু আমাদের দর্শকদের বলেন। ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতা সাড়া দিয়ে যে গণ অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটিয়েছে, এই জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই। এবং আমাদের সরকার গতকাল শপথ গ্রহণ করেছেন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়ে। দেখুন, গত 16 বছরে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করা হয়েছে, সে কারণেই মূলত বাংলাদেশ আসলে স্টেট হিসাবে ঠিকভাবে ফাংশন করছিল না। তো এখন আমাদের নতুন চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা সেক্টর দুর্নীতিমুক্ত করা, স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং সুষ্ঠুভাবে নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা কাজ ঠিকঠাক করে যাওয়া এবং জবাবদিহিতাটা নিশ্চিত করা। এবং জবাবদিহিতার আওতায় যারা সরকারে গিয়েছেন, আমাদের প্রতিনিধি যারা, তারাও নিশ্চয়ই থাকবেন। তো না, আমি আরেকটা বিষয় জানতে চাই আপনাদের, এই যে আমরা যেটা দেখছি যে ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাজার, চাঁদাবাজি ঠেকানো, ইভেন কি ঘুষের টাকা নিয়ে যাচ্ছে সেই টাকা উদ্ধার, অনেক ধরনের কাজ আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই যারা সৈনিক রয়েছেন এবং যারা আপনাদের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই কাজগুলো করছেন। এই কাজগুলো আসলে সমন্বয় হচ্ছে কিভাবে? এটিতে একটা ব্যাপক কর্মযজ্ঞ। জি জি, এখানে দেখুন, যারা আন্দোলন করেছে যে শিক্ষার্থীরা, তাদেরকে তো আসলে কোনো ওই রাজনৈতিক দলের মতো কোনো প্রলোভন দেখিয়ে কিংবা চাপ দিয়ে তাদেরকে তো আনা হয়নি। তারা নিজেরা তাগিদ অনুভব করেছে। তারা বর্তমান প্রজন্ম অনেক সচেতন এবং ইন্টারনেট এবং গ্লোবালাইজেশনের কারণে সবার হাতে হাতে এখন ডিভাইস আছে। পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু নিয়ে সচেতন, তারা সব কিছু জানতে পারছে। এবং আমাদের সরি টু সে পুরাতন প্রজন্মের মতো নতুন প্রজন্ম এখনও তো আসলে করাপ্টেড হয়নি তাদের মাইন্ডগুলো। নিশ্চয়ই সেই তাগিদে এবং সেই স্পিরিট থেকে তারুণ্যের যে জোয়ার, সেটার কারণেই মূলত
এই ব্যাপারগুলো খুব সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে। খুব স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ, এগুলো হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। এখানে আমরা জাস্ট মানে ইনস্ট্রাকশন দিচ্ছি, সব জায়গায় যে খুব একটা ইনস্ট্রাকশন দিতে পারছি এরকমও না। তারা নিজ দায়িত্বে নিজেরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে এরকম আলোচনা করে কারণ মানে প্রত্যেকটা সার্কেলের, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেরই কিছু আপনার হোয়াটসঅ্যাপে যে গ্রুপ থাকে, তারা নিজেরা আলোচনা করে নিজ দায়িত্বে নিজ তাগিদে তারা করে ফেলছে। অসাধারণ অসাধারণ। আমি আবারও ফিরবো আপনার কাছে, যেতে চাই জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, আপনার কাছে। আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। যে এই প্রশ্নটি, যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম যে উপদেষ্টাদের বৈঠক হয়েছে সেখানে অনেকগুলো সিদ্ধান্ত এসছে, বিশেষ করে আজকে যে ব্রিফিংটা আমরা পেয়েছি একজন উপদেষ্টা উনি বলেছেন যেটি, যে সমস্ত মন্ত্রণালয়গুলোতে উপদেষ্টাদের পাশাপাশি ছাত্র প্রতিনিধি বা সহকারী উপদেষ্টার এরকম একটা পদ সৃষ্টি করে আরও জবাবদিহিতার আওতায় আনার একটা চেষ্টা করা হবে, সেই রকম একটা ভাবনা চিন্তার মধ্যে সরকারের মধ্যে আছে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব শিক্ষকদের সাথে, প্রতিনিধিদের সাথে কথা বলে আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে তাদেরকে আনা হবে। তো সব মিলিয়ে আজকের যে প্রথম বৈঠক এবং সেখানে যে সিদ্ধান্তগুলো হলো, একটু যদি আপনার বিশ্লেষণটা শুনি। আপনাকে ধন্যবাদ, অনুষ্ঠান যারা শুনছেন। না, এটা তো খুব ভালো হয়েছে। আপনি যে ডিসিশনটি বললেন যে সহকারী উপদেষ্টা, এটি খুব ভালো। আমি বলতে চাই যে আমরা তো আগে ট্রেডিশনাল আন্দোলন করেছি, তো আমরা যা ভাবি সেটি যে খুব ভালো সেটি কিন্তু না। এই যে আজকে যারা আন্দোলন করেছে, যারা এই সরকারের পতন ঘটিয়েছে, তারা যে চিন্তা চেতনায় কত আধুনিক আমরা কিন্তু আগে বুঝতে পারিনি। আমরা ভেবেছি তারা শুধু বিসিএসের জন্য প্রিপারেশন নেয়। অনেকে দুষ্টুমি করে নানা কথা বলেছে, তারা সারাদিন মোবাইল টিপে, বিদেশি সিনেমা দেখে, গান শুনে তাদের বুঝে দেশের ভিতরে। যেমন আমার প্রথম এক ধরনের অভিমান হয়েছিল যে ছাত্ররা শুধু নিজের কথাই বলবে। যেমন আমাদের আজকে যিনি শহীদ ভাই আছেন, আপনি আছেন, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা জানি যে সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে কিন্তু প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করেছে। আমার কেন জানি মনে হচ্ছে দেশটা যে 15.5 বছর ধরে বা 16 বছর ধরে গণতন্ত্র, যেমন এই প্রজন্ম, আমি জানি না আহনাফ কোনোদিন পেরেছে কিনা ভোট দিতে, এদের কোনোদিন কিন্তু প্রায় 4 কোটি বা তারও বেশি এরা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। সুতরাং এরা একটু গণতন্ত্রের জন্য কথা বলছে না। শেষ পর্যন্ত দেখলাম যে আমাকে অনেকে টকশোতে বলেছে ছাত্ররা, এবং এটা কিন্তু ব্যাপক প্রচার শুরু হয়েছিল যে ছাত্ররা তাদের দাবি থেকে সরে এসছে, তারা পলিটিক্যাল হয়ে গেছে। সেটি ভাবার কিন্তু কোনো কারণ নাই। যখন ওরা 9 দফা বাদ দিয়ে 1 দফায় চলে আসলো, তখন আমার খুব ভালো লেগেছে, না শেষ পর্যন্ত ছাত্ররা গণতন্ত্রের কথা বলছে। এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি ঠিকভাবে না চলে তাহলে তো দেশে ঠিকভাবে চলে না। আমরা তার প্রমাণ পেয়েছি। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান, তিনি একজন প্রতিনিধি আমরা, তিনি জানেন আরও ভালো, দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শেষ করে দেওয়া হয়েছে। এখন ধরুন তিনিও একজন ক্যাডার, আমি জানি না আবেদ আলী সাহেবের মাধ্যমে কতজন ক্যাডার হয়েছে, তিনিও একজন ক্যাডার, এবং ক্যাডারদের আচরণও কিন্তু আমরা টের পেয়েছি। আপনি দেখুন যে বাংলাদেশে অনেক ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব এরা কিন্তু সরাসরি নৌকার পক্ষে ভোট চাচ্ছে, এবং অনেক জায়গায় ইভেন যিনি পদত্যাগী আইজিপি তিনিও কিন্তু আপনার যে ভাষণগুলো দিয়েছেন মনে হচ্ছে একজন আওয়ামী লীগের নেতার মতো। আন্দোলনের মধ্যে ভাষণ দিয়েছেন, এবং তিনি, আমার ধারণা পৃথিবীর কোথাও পুলিশ ফোর্সের প্রধান এইভাবে কথা বলে কিনা। ওনাকে আমার দেখলে কিন্তু খুব ভদ্রলোক মনে হয়। আমি খুব বিস্মিত হয়েছে ওনার ভাষণ শুনে। ভদ্রলোকের বেশে এই কাজগুলো হয়েছে 15 বছর ধরে। তো ওরা যে আন্দোলন করেছে, এখন তাদের দেশ গঠনে ভূমিকা রাখতে হবে বলে মনে করি। এবং আমি খুব এবার খুব আশাবাদী হয়েছে। মাঝে মাঝে চিন্তা করি যে এই দেশটিতে আর থাকবো না, কিন্তু এখন মনে হচ্ছে এই দেশটি বোধহয় বসবাস যোগ্য করবে। কারণ আপনি দেখুন যে সাম্প্রতিক তৎপরতা চলছে পুলিশ নিয়ে কোথাও, কিন্তু আইন শৃঙ্খলা খুব বেশি ভেঙে পড়েনি। কিন্তু ইভেন ধরুন আমেরিকার মতো ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি, আপনি ইংল্যান্ড বলুন, ওয়েস্টার্ন ইউরোপ বলুন, যদি এতদিন পুলিশ না থাকে সেসব দেশের অবস্থা খুব ভালো থাকতে বলে আমার মনে হয় না। কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু ওরা ভালো রেখেছে, এবং যানজট অনেক কমে গেছে, এবং যারা রাস্তায় নামেন তারা কিন্তু খুব খুশি যে তাদের কোনো ঘুষ দিতে হচ্ছে না। এটি খুব পজিটিভ ব্যাপার। তো এইসব নিয়ে আমরা খুব খুশি। আমরা আশা করতে চাই যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, কারণ আমাদের যে মানুষ আসে আমরা অনেক সময় সংকট মনে করি, বাট এটি কিন্তু সম্পদেও পরিণত হতে পারে। ধন্যবাদ। আমি আবারও ফিরবো, যেতে চাই সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে। রাষ্ট্র সংস্কার এই বিষয়টি আসলে সবকিছু ছাপিয়ে প্রধান হয়ে এসছে, এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান, আমলাতন্ত্র, পুলিশ, আপনি নিজেও দীর্ঘদিন
এইরকম একটি বিষয়ের সাথে জড়িত ছিলেন, দেশের সেবা করেছেন আমলাতন্ত্রের মধ্য থেকে। তা আপনার অভিজ্ঞতা থেকে আমরা শুনতে চাই এই সংস্কার কতখানি আসলে কঠিন হবে? না, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং খুব কঠিন। কঠিন হবে কতটুকু না, মানে সেটা জিজ্ঞেস করছি, কতখানি কঠিন? খুবই কঠিন। জি, মানে এর কোনো পরিমাপ তো আর এখন বলা যাবে না যে কত কঠিন হবে। শুরু হলে আমরা বুঝতে পারবো। কারণ বাংলাদেশে যেটা হয় যে যারা এস্টাবলিশমেন্টে থাকে তারা কোনো ধরনের সংস্কার মেনে নিতে রাজি হয় না। সংস্কার করাটা যে কোনো জায়গায় সংস্কার করাটা খুবই জরুরি হয়ে পড়লেও সংস্কার করা যায় না বাধার মুখে। তো বাধা আসতে পারে, চ্যালেঞ্জ এটা আছে। প্রথমে যে গভর্নমেন্টটা ফর্ম হলো, সেই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে শুভেচ্ছা জানাই। নোবেলজয়ী এবং বাঙালি জাতির গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে হয়েছে এবং খুব ভালো একটা উপদেষ্টা পরিষদ আমরা দেখছি। এবং হয়তো কারো কারো ব্যাপারে সমালোচনা হবে, কাজের ব্যাপারে সমালোচনা হবে। এইটাই তো বাংলাদেশ, এটাই তো গণতন্ত্র। এই সরকারের অনেকগুলো কাজের মধ্যে আপনি বলছেন যে কঠিন হবে কোনটা। প্রথম তো আজকে থেকে যে কাজটা শুরু করতে হবে, আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণে আনা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন গত 2-3 দিনে অনেক ঘটনা ঘটেছে যেগুলো খুবই নিন্দনীয়, ক্ষোভের সাথে যে ঘৃণা প্রকাশও করতে হয় এবং এগুলো হওয়া উচিত না। কিন্তু যেহেতু মাঠে পুলিশ নাই এবং অন্যান্য বাহিনীর এই সক্ষমতা নেই, সেই জন্য অনেক ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলো হয়তো এখন বন্ধ করা যাবে। এইটাও ধরেন আগামী 2-3 দিনের মধ্যে আমরা আশা করি যে এটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। টোটাল নিয়ন্ত্রণ, একেবারে জিরো তো চুরি ডাকাতি বন্ধ হবে না, এটা কোনো দেশে হয় না। বাট আইনশৃঙ্খলা বাহিনী থাকার পরেও তো চুরি ডাকাতি হয়। সুতরাং আমাদের যে যতটুকু যে জনমনে শান্তি ফিরে আসা, রাতে ঘুমাতে পারে যেন মানুষ, নিজের কাজ করতে পারে, নিজের কাজের জন্য বের হতে পারে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। ওই যে উনি যেটা বলছিলেন যে ট্রাফিক পুলিশ রাস্তা নেই, মানুষ একটু খুশি, কারণ হলো যে ঘুষ দিতে হচ্ছে না। তো এটা ঠিক আছে, বাট ছাত্ররা এই কাজগুলো করছে এখন, সেটা কিন্তু সাময়িক ব্যবস্থা, এটা কোনো চিরস্থায়ী ব্যবস্থা না। এবং তাদের তো যারা যেসব যাদেরকে আমি দেখছি রাস্তায়, তাদের অধিকাংশই ছাত্র এবং তাদের শিক্ষাঙ্গনে ফেরত যেতে হবে, তাদের পড়াশোনা করতে হবে, আবার যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুতরাং এই কাজগুলো যাদের করার কথা তারা নেবেন। সংস্কারটা হচ্ছে খুব জরুরি এবং সংস্কারের ব্যাপারে অনেক আলোচনা হচ্ছে। আপনি সংস্কার, রাষ্ট্রযন্ত্র, এটাকে আমরা সবসময় যন্ত্র বলি, আমরা এখন বলতে পারলাম না। আরেকটা বিষয় একটু যদি আপনি আলোচনা করেন, যে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বা অস্বস্তি কাজ করছে, তারা আসলে স্বাভাবিক ব্যবসা বাণিজ্যগুলিতে ফেরা, কারণ অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্যে যে শঙ্কা স্থবিরতার সৃষ্টি হয়েছে, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। কিছু কিছু ব্যবসায়ের মধ্যে শঙ্কা থাকা ভালো। জি, এই শঙ্কাটা আমরা চাই। সিন্ডিকেট তাহলে বাণিজ্যটা, সিন্ডিকেট করবেন, আপনি জিনিসের দাম বাড়াবেন, আর সারা রাস্তায় চাঁদাবাজি হবে, এর নামে তার নামে ওর নামে, সেগুলো তো বন্ধ করতে হবে। সুতরাং কারো কারো মনে শঙ্কা থাকা ভালো, বাট ওভারঅল আমি চাই না যে কেউ শঙ্কায় থাকুক, কারণ তাদের ব্যবসা বাণিজ্য চালানোর যে রীতিনীতি আছে, সেই রীতিনীতির মধ্যে তারা ব্যবসা করবেন। আমি যেটা বলছিলাম যে রাষ্ট্রকে তো যন্ত্র বলি, আমরা সবসময় বলছি, বাট রাষ্ট্র তো যন্ত্র হওয়ার কথা না। রাষ্ট্র হওয়ার কথা একটা মানবিক, গণতান্ত্রিক, হ্যাঁ, এবং মানুষের জন্য রাষ্ট্র, অন্তর্ভুক্তিমূলক মানুষের জন্য রাষ্ট্র। তো সেই রাষ্ট্রযন্ত্রের যত কলকবজা আছে, এগুলোর মধ্যে এত জং ধরেছে যে এগুলো ঠিক করার জন্য একটু সময় লাগবে। ওই কলকবজা দিয়ে আর হবে কি বলে কি মনে হয় নাকি? আপনি রিপ্লেসমেন্ট দরকার। এটা ধরেন যে এটা তো আর একটা বিপ্লব না, সমাজতান্ত্রিক না। আমরা কেন বলছি, আমরা অনেকগুলো বড় প্রতিষ্ঠানের প্রধানদেরকে পদত্যাগ করতে দেখছি। কিছুক্ষণ আগে বাংলাদেশ ব্যাংকের যিনি সাবেক গভর্নর, তিনিও পদত্যাগ করেছেন। এরকম অনেকগুলো জায়গায় আমরা দেখছি পদত্যাগ। তার মানে কি, যেমন ধরেন এইখানে আমি পদত্যাগ করলেই কি আসলে এটা দিয়ে কোনো, আপনি একজন পদত্যাগ করলে তার বদলে আরেকজন পাঠিয়ে দিতে হবে না। এটা শুধু মানে জামা বদলানোর মতো। এখন আমি জার্সি পরলাম, আমি ধরেন বাংলাদেশে আবনি সমর্থক, ওটার একটা জার্সি বললাম, এবং আমার যখন আবনি ভালো লাগলো না বা আবনি কোনো কারণে বিপদে পড়লাম, আমি এখন মোহামেডানের জার্সি পরে ফেললাম, বা ওই যে অন্য একটা ফুটবল দলের জার্সি বললাম। জার্সি বদল করে তো কোনো লাভ নেই, সিস্টেম বদল করতে হবে। সিস্টেমের মধ্যে ভূত, সিস্টেম যদি আমরা বদল করতে না পারি, তাহলে তো আপনি আবার সেই পুরানো, কারণ আপনার সংবিধান যেটা আছে বাংলাদেশের, সেই সংবিধান একজনকে, মানে যে কোনো দল যারা নির্বাচন করবেন বা করেছেন, প্রমাণিত যে একটা দলকে স্বৈরাচারী করার জন্য সংবিধানটাই যথেষ্ট, আর কিছু লাগে না। সেখানেও সংস্কার দরকার, তাই না? আপনি যে রাজনৈতিক দলের যে গঠনতন্ত্র আছে, আমরা তো জানি, ধরেন বিএনপি এবং জাতীয় পার্টির যে গঠনতন্ত্র আছে, ওখানে সভাপতি যা করবেন সেটাই ওদের গঠনতন্ত্র। নো ডেমোক্রেসি। নেতা নির্বাচন, মনোনয়ন, বাণিজ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে না? নাই। আরেকটি দলের গঠনতন্ত্র এরকম নাই, কিন্তু যখন আলোচনা হয়
অধিবেশন বসে, কাউন্সিলররা আসে, ফাইনালি বলে সভাপতি যা করবেন সেটাই নিশ্চয়ই, final। নিশ্চয়ই। তো এইসব জায়গায় তো অনেক পরিবর্তন অনেকখানি আনতে হবে। সংস্কার দরকার। আমি আবারও ফিরবো আপনার কাছে, আবারও যেতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আনাব আপনার কাছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আজকে উপদেষ্টা বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে যে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। আপনি যেহেতু সমন্বয়কের দায়িত্বে আছেন, আপনাদের আসলে এই নতুন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের চরিত্রটা কেমন হবে একটু যদি আপনারা আমাদেরকে বলেন। আচ্ছা, সেটা উচ্চশিক্ষা, মাধ্যমিক, যে কোনো পর্যায়ের কথা আপনি বলতে পারেন। দেখুন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের সেই মেরুদণ্ডটা গত 15 বছরে ভেঙে দেওয়া হয়েছে। আপনি দেখেন যে প্রত্যেকটা নিয়োগ পরীক্ষাতে প্রশ্ন ফাঁস হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম আবেদ আলী কাণ্ড। হ্যাঁ, তো এখন এই আবেদ আলীরা তো শুধু নিজ দায়িত্বে করে নাই, এগুলো হচ্ছে টপ টু বটম করাপ্টেড। তো এখন উপরেও যেমন সমস্যা, মাঝখানেও সমস্যা, নিচেও সমস্যা। তো এই সমস্যা সবগুলো গোড়া থেকে তুলে ফেলতে হবে। এবং আপনি দেখেন সেই গোড়া থেকে তোলার ক্ষেত্রে যেমন ধরুন অনেকের আমাদের কারিকুলাম নিয়ে প্রশ্ন তোলে, সেখানেও আপনারা নিশ্চয়ই সংস্কার চান। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তারপরে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে, আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে আছেন, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনা কি? হলগুলোর ক্ষেত্রে বা অনেকে বলছে শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি সবই নিষিদ্ধ, এগুলো নিয়ে আপনাদের ভাবনাগুলো একটু যদি বলেন। আচ্ছা, দেখুন, আপনি নিজেও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একটি হলের হাউস টিউটর হিসেবে আছেন। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে সবচেয়ে বড় সমস্যাটা সেটা হচ্ছে যে হলের সিটকে কেন্দ্র করে যে ক্ষমতার রাজনীতি। দেখেন, একটা স্টুডেন্ট যখন প্রথম আসে, তো আসার পরে সে যখন থাকার জায়গাটা পায় না, এবং বাসস্থান মানুষের মৌলিক অধিকারের একটা, তো সে বাসস্থানকে না দিয়ে যে গণরুমে রাখা হয়, বাসস্থানকে পুঁজি করে প্রতিদিন সকালবেলা মধুর ক্যান্টিনে নিয়ে দাসের মতো দাঁড়া করিয়ে রাখা, এবং এটার ফলে সে যে রাতেও সে হচ্ছে যে মানে ছারপোকার কামড়ে গাদাগাদি করে তারপরে রাতে বাইরে পাঠিয়ে দেওয়া হয় সন্ত্রাসী কার্যক্রমের জন্য জোরপূর্বক। তো এখন দেখেন ওই শিক্ষার্থীটা না রাতে ঘুমাতে পারছে, না সে শোয়ার জায়গা পাচ্ছে, আবার সে ক্লাসে যেতে পারছে না, মধুর ক্যান্টিনে তার দাঁড়িয়ে থাকতে হয়। আবার যে খাবারের সমস্যা, এখানেও প্রত্যেকটা হলে হলে যে ছাত্রলীগের সন্ত্রাসীদের মাস্তানি, তারা হচ্ছে যে হলে মানে কোনো পে করছে না, খাবার খাওয়ার পরে ফাও খাচ্ছে, এবং ক্যান্টিন মালিকদের একটা বিপুল পরিমাণ চাঁদা দিতে হয়। তো ওই অবস্থায় তো আসলে খাবারের মান নিশ্চিত করা সম্ভব না। নিশ্চিত করতে গেলে তো মানে একবেলার খাবার সেটা 500 টাকা করতে হবে। তো সেটা তো আসলে কোনো ইয়ে না। তো এখানে বিশ্ববিদ্যালয়ে মানে হলের সমস্ত সন্ত্রাস বন্ধ করতে হবে। এবং এরকম কি আপনাদের কোনো ভাবনা আছে কিনা যে ছাত্র রাজনীতি অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমন্বয়করা দাবি করেছেন, এবং আমরা একটি দেখলাম যে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশাসন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে। এইরকম কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা, বা আপনাদের রূপকল্প এটা আছে কিনা যে বাংলাদেশের ছাত্র রাজনীতি মানে দলীয় ছাত্র রাজনীতি বলতে আমরা যেটিকে বুঝি সেইটা এত সময়ের জন্য বন্ধ করা যেতে, এরকম কোনো প্ল্যান কি আছে বা এরকম কোনো পরিকল্পনা? আচ্ছা, এখানে আমাদের প্রাথমিক যে ভাবনাটা সেটা হচ্ছে সবগুলো ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ন্যাশনাল কলেজ বা সব জায়গায় ছাত্র সংসদ চালু করা, যে বন্ধ ছিল সেই ছাত্র সংসদ চালু করা। আপনারা দেখুন 2019 সালে 90 দশকের পর 28 বছরের শৃঙ্খল ভেঙে ডাকসু নির্বাচন হয়েছিল। যদিও সেই নির্বাচন নিয়ে অনেক কথা আছে এবং সেই নির্বাচনে প্রচুর ভোট কারচুপি হয়েছে। আমার নিজের হল এফ রহমান হলে ছাত্রলীগের যে বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, উনি একটা ওই ডামি লাইন তৈরি করেছিলেন যে এখানে তাদের লোকজন দাঁড়িয়ে থাকবে, কেউ ভোট দিবে না, আবার লাইন থেকে কেউ সরবে না, যাতে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে না পারে। হ্যাঁ, এবং আমি হচ্ছে যে অন্য কোনোভাবে হলের ভিতরে ঢুকে ওপর দিয়ে সিঁড়ি দিয়ে ঘুরে তারপরে যে ভোট দিতে পেরেছিলাম, তো অন্য একজন ছাত্রলীগ নেতার সহায়তায়। তো সেখানে আমি ভয়ে ছিলাম যে আমি যে ভোটটা দিচ্ছি সেটা কি কোনোভাবে দেখছে কিনা, বা এখন ওই যে পর্দার আড়ালে যে ভোট কেন্দ্র ওখানে ঢুকে আমার উপর হামলা করে কিনা। আর হামলা করলে তো কোনো বিচার নাই, ওই সিচুয়েশন। মানে আপনারা একটা সব ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ, ছাত্রদের প্রতিনিধির উপস্থিতি চান? জি, প্রতিনিধি যদি না থাকে, প্রতিনিধি না থাকলে আপনি দেখেন যখন 1990 সালে স্বৈরাচারী এরশাদকে বিদায় করা হলো, বাংলাদেশের মানুষ ছাত্র জনতা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু যে সরকারগুলো তারপরে আসলো, বিএনপি কিংবা আওয়ামী লীগ, তারা এসে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করলো, তারা এসেই উল্টো
এখানে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ বন্ধ করলো এবং দলীয় ক্যাডার ভিত্তিক রাজনীতি শুরু করলো। এই বিষয়টা নিয়ে আমি একটু ইলিয়াস খান আপনার মন্তব্য শুনে নিই বিরতির আগে। সেটি হচ্ছে ওনারা যেটি বলছেন যে এই স্বৈর শাসনের পতনের পরে 90-এর এরপর যে সরকারই এসছে তারা আসলে ছাত্র সংসদ এসব শুভ চর্চা বন্ধ করে তাদের দলীয় রাজনীতিকে এখানে পুঁজি করে তাদের ক্ষমতাটাকে ধরে রেখেছিল। একটু যদি বলেন যে ওনারা এটাও চিন্তা করছেন যে ওই রাজনীতি বন্ধ হতে হবে। না, আমি সেটা এই কথাটা বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের অনেক আশা ছিল। আমি একটু পিছনে যাই। 89 এবং 90-তে ডাকসু হয়েছিল, আমরা 90 ডাকসুতে ভোট দিয়েছি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই আমি সাংবাদিকতা শুরু করি। এবং তখন পর্যন্ত ক্যাম্পাসে মোটামুটি সব সংগঠন রাজনীতি করতে পারত এবং কলেজগুলোর মধ্যে একটা ন্যূনতম ব্যালেন্স ছিল। যেমন ধরুন কেউ মধুর ক্যান্টিনের সমাবেশ করছে, কেউ অপরাজয় বাংলার সমাবেশ করছে, কেউ ডাকসু ভবনের সমাবেশ করছে। একটি ন্যূনতম প্র্যাকটিস সব হলে, যেমন আমি মহসিনের ছাত্র ছিলাম, ওই হলে ছাত্রদলও ছিল, জাসদ ছিল, ছাত্রলীগ কম ছিল। আবার ধরুন অন্যান্য হলগুলোতে এরকম একটা ন্যূনতম একটি মধুর ক্যান্টিনে ধরুন বিভিন্ন সংগঠন বসতো। এখন কিন্তু একদম এগুলো কিছু নেই। এবং খুব ওর সাথে আমি একমত যে বিভিন্ন কলেজগুলো যে ছাত্র সংসদ নির্বাচন হতো, নেতৃত্ব তৈরি হতো, সেগুলো কিন্তু হয়নি। আমি একটু আবু আলম শহীদ ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা নিয়ে শুনতে চাই যে ছাত্র এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ওনারা বন্ধের একটা চিন্তা ভাবনা হয়তো ওনাদের আছে, যে ছাত্র সংসদকে সেখানে তারা স্থাপন করতে চায়, একটু যদি বলেন। না, ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে আমি না, কারণ ছাত্রদের এই দলভিত্তিক যে হল ভিত্তিক দলভিত্তিক দলের লেজুর ভিত্তি এবং হল দখল, গণরুম করা, কাউকে বাধ্য করা মিছিলে যেতে, কাউকে মারপিট করা, দাঙ্গাহাঙ্গা করা, এইটা থেকে বিচ্যুত থাকতে হবে। তো ছাত্র রাজনীতি থাকতে পারে এবং ছাত্র সংসদের নির্বাচনগুলো হতে হবে, যেটা আমরা অনেকবার আলোচনা করেছি। এবং আমাদের দেশেও যেটা উনি বললেন খুবই কারেক্ট, 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখায় ঠিক ছিল যে কিভাবে দেশটা পরিচালনা হবে। আমরা আরো শুনবো শহীদ ভাই, আমাদের একটা বিরতিতে নিচ্ছে হচ্ছে আপনার কাছে আমি আবারও ফিরবো। দর্শক, আওয়ার ডেমোক্রেসিতে নিচ্ছি ছোট বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় নবীন প্রবীণের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের নবযাত্রা। আমরা ফিরছি আলোচনায়। আবারও যেতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহনাফ সাঈদ খান আপনার কাছে। যেমনটা বলছিলাম যে এই উপদেষ্টা পরিষদ যেটি গঠিত হয়েছে, এখানে নবীন এবং বাংলাদেশের ইতিহাসে এমন একটি আমরা উপদেষ্টা পরিষদ বা যেটাকে আমরা বলছি মন্ত্রিসভা দেখলাম, যে সেখানে 80 বছরের একজনও আছেন যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে, আবার 25 বছরেরও আছেন যারা আপনাদের প্রতিনিধি হিসেবে 2 জন গেছেন। আজকে দপ্তর বন্টন হয়েছে, ডাক টেলিযোগাযোগ দিয়েছেন নাহিদ ইসলামকে, যুব ক্রীড়া দিয়েছেন, আপনারই সম্ভবত একই রুমে আপনারা থাকেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। তো এই কম্বিনেশনটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? না, এটা তো আসলে চমৎকার কম্বিনেশন। কারণ হচ্ছে যে আমাদের সিনিয়রদের কাছ থেকে যেমন অভিজ্ঞতা দরকার, আবার জুনিয়রদের কাছ থেকে প্রাণচাঞ্চল্য আমরা পাবো। তো এখানে এটা খুবই ভালো একটা কম্বিনেশন ছিল এবং বাংলাদেশের মোটামুটি সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিরাই, নির্দলীয় ব্যক্তিরা এখানে এসেছেন। তো আমরা আশা করি আমরা চমৎকার একটা প্যানেল পাবো, চমৎকার একটা গভর্নমেন্ট পাবো, যারা হচ্ছে নিজ নিজ সেক্টরে খুব সুন্দর কাজ করবেন। তো এখানে দেখুন, আজকে একটা সিদ্ধান্ত আমরা দেখছি যে প্রতিটি মন্ত্রণালয়ে, যেটি আমরা বলছি আপনাদের প্রতিনিধিরাও বলেছেন, যে সহকারী উপদেষ্টা মানে ধরেন প্রতিমন্ত্রী বা এরকম স্ট্যাটাসের অনেকেই ছাত্র প্রতিনিধি। সেই ব্যাপারটা কিছু জানেন আপনারা, কিভাবে সেই জিনিসটি নির্বাচন হবে বা মানে কাদেরকে পাঠানো হবে বা কিভাবে কাজটি হবে? না, এই ব্যাপারে আসলে যতদূর জানি যে এখানে কোনো আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এই ধরনের একটা আলোচনা হয়েছে। আর এটা যদি করা হয় এটাও দারুণ হবে, কেননা মানে প্রত্যেকটা মন্ত্রণালয়ে তো মন্ত্রীর সাথে এখানে প্রতিমন্ত্রী থাকেন, কারণ তিনি একা তো আর সব কাজ সম্পাদন করতে পারেন না। তো এখানে আর হচ্ছে যে যেহেতু এই গণ অভ্যুত্থানের বৈধ অথরিটি হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্ররা আছে, তো এই জায়গায় ছাত্ররা এই প্রায়োরিটি পাওয়াটা খুবই পজিটিভ একটা ব্যাপার। নিশ্চয়ই। ইলিয়াস ভাই, আপনার কাছেও একটু একই শুনতে চাই যে ছাত্রদের প্রায়োরিটি এবং ছাত্রদের এই আন্দোলনের একটা, অনেকেই যেটা বলেছেন যে এই আন্দোলনের একটা ফল হচ্ছে যে আমরা শিখলাম যে আমরা ছাত্রদের ভাষা বুঝি না। মানে 53 বছরের বাংলাদেশ 20-23 বছরের তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। তো সেই ক্ষেত্রে বেশি তরুণদের সামনে নিয়ে আসলে সেইটা যে বাংলাদেশের সামনের যে নবযাত্রা সেখানে কতটুকু প্রভাব এটি খুব কার্যকর হবে বলে আমি মনে করি। আপনি দেখুন,
আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছে বাংলাদেশে কখনো কিন্তু ব্যর্থ হয়নি, কিন্তু রাজনৈতিক দলগুলো কোন ব্যর্থ হয়েছে। যেমন লাস্ট আমি 90-এর গণ আন্দোলনের কথাই বলি, বলেছেন সবগুলো রাজনৈতিক দলগুলো মিলে বিএনপি, আওয়ামী লীগ, 5 দল, জামাত ইসলাম সবাই মিলে আন্দোলন করে কিন্তু এরশাদ সাহেবকে নামাতে পারেনি। যখন ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমেছে তখন কিন্তু এরশাদ সাহেবের পতন হয়ে গেছে। সুতরাং আমি বলতে চাই যেটি আহনাফ বলেছেন যে তরুণদের তো নানা আইডিয়া রয়েছে, আসলে আমরা প্রাচীন হয়ে যাচ্ছি এবং বাংলাদেশে একটি সংস্কৃতি হচ্ছে যত বয়স বেশি হবে তাকে তত ভাবে যে কর্মক্ষম বা ভালো বোঝেন, এটি সবসময় কিন্তু সত্য না। ধরুন আজকে আমি বলি যে এই যে 15.5 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি বা অন্যান্য যে গণতন্ত্রের জন্য যে দলগুলো লড়াই করছেন, অনেক বড় বড় মানুষ ছিল, অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু জনগণের ভাষাই হয়তো বুঝতে পারেনি, কিন্তু তরুণদের ভাষা কিন্তু পাবলিক বুঝতে পেরেছে। এবং শুধু শেষ দিকে কিন্তু শুধু আন্দোলন ছাত্রদের মধ্যে ছিল না, সাধারণ মানুষ অনেক নেমেছিল। এই যে ভাষা বুঝতে পারে মানুষের কি দরকার, কি প্রয়োজন, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে যিনি একজন মন্ত্রী উপদেষ্টা থাকবেন তার সঙ্গে একজন ছাত্র যদি থাকেন, সরকারি উপদেষ্টা এটা অত্যন্ত ভালো উদ্যোগ বলে আমি মনে করি। আবার যেতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে। আজকে আমরা যেটি দেখলাম যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ এবং ভারতও এই নতুন সরকারের সাথে, জাতিসংঘ বলেছেন যে নতুন সরকারের সাথে তারা সর্বাত্মক সহযোগিতা নিয়ে কাজ করতে আগ্রহী। এই আন্দোলনের আগ পর্যন্ত আমাদের বাংলাদেশের সম্পর্কে যে কোনো আলোচনায় আমাদের একটি ভূরাজনৈতিক আলোচনাটি আসতো, একটা ডিমেনশন আসতো। অনেকে এই আন্দোলনের ক্ষেত্রে ওই কনস্পিরেসি থিওরিগুলো সামনে নিয়ে এসছেন যে এই রাষ্ট্র বা এরা, ইভেন আমরা এনডিটিভি বা ভারতের গণমাধ্যমেও সেই বিষয়টি দেখেছি। আপনার কি মনে হয় যে নতুন সরকারের জন্য এই পররাষ্ট্র নীতিটি কেমন হবে বা কোন মোডালিটিতে হবে বলে আপনার মনে হচ্ছে? না, আমাদের পররাষ্ট্র নীতি তো একদম পরিষ্কার, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা কিন্তু সেটি তো আমরা তো না, আমি বলছি যে সেটা পরিষ্কার, মানে সেটা আপনি মানছেন না কি করছেন, কতটা নতজন হচ্ছেন, সেটা তো সরকারের ব্যাপার। ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, কেন ভারত আমাদের একদম নিকট প্রতিবেশী, আমাদের বিশাল বর্ডার এবং চারিদিকে ভারত, শুধু বঙ্গোপসাগরের ওই অঞ্চলটা ছাড়া মায়ানমার কিছুটা জায়গা আছে। তো এবং ভারত একটা অনেক বড় রাষ্ট্র, অনেক বড় ইকোনমি। ভারতের অনেক জিনিস আমাদেরকে আমদানি করতে হয়, এবং পেঁয়াজ, রসুন এসবও আমদানি করতে হয়, ডাল, তেল, খাদ্যশস্য। সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো হতে হবে, সবচেয়ে যত উচ্চ মার্গে নিয়ে যাওয়া যায় সেটা চেষ্টা করতে হবে। বাট আমাদের নতজানু পররাষ্ট্রনীতির মধ্যে দিয়ে নয়, আমাদের সমান সমান, হ্যাঁ, অনেক বড় দেশ, কিন্তু আমরা যে আলোচনাটা করব, নেগোসিয়েশনটা করব, সেখানে যেন আমরা খুব ভালোভাবে আমাদের স্বার্থগুলো আমরা নিশ্চিত করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমাদের ভূ রাজনৈতিক যে যোগাযোগ ব্যবস্থা সেটাও আলোচনা হতে পারে, আমাদের যদি মায়ানমার থেকে গ্যাস আনতে হয় সেটাও আলোচনা হতে পারে, অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে গত 54 বছর যেই সরকার আসুক, কোনো সরকারের সাথে কি ভারতের কোনো ঝামেলা হয়েছে কিনা? হয়নি তো। জেনারেল জিয়াউর রহমানের সরকারের সাথে হয়নি, জেনারেল এরশাদের সরকারের সাথে হয়নি, বেগম খালেদা জিয়ার সরকারের সাথে হয়নি। একটা জিনিস চালু আছে যে আমাদের শেখ হাসিনার সরকারের সাথে হয়তো অনেক বেশি সুসম্পর্ক ডেভেলপ করেছে। এখানে রাজনীতিতে একটা ভারত কার্ড আছে বাংলাদেশে, এই যে ভারত কার্ডের ব্যবহার, এটা যে নবীন প্রজন্মের যারা আছে, এই যে ভারত কার্ডের ব্যবহারটা প্রবীণরা যারা করতো, সেখানে আমাদেরকে উদার হয়ে মন খুলে চিন্তা করতে হবে। আমি বারবার বলেছি, ইউরোপের দেশগুলোর মধ্যে 100টার বেশি যুদ্ধ হয়েছে, দুই দেশের মধ্যে 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, তারপরেও কিন্তু ইউরোপের প্রত্যেক দেশের মধ্যে দিয়ে প্রত্যেক দেশের বাণিজ্য, যাতায়াত, মানুষের গমনাগমন সবকিছু ফ্রি। সুতরাং আমাদের এই অঞ্চলে, সে অঞ্চলে যতগুলি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলোর মধ্যে সেতু বন্ধনটা আরো ভালো করতে হবে, সেটাই হলো আমাদের লক্ষ্য, বাট আমাদের স্বার্থ বিকিয়ে না। আর আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে এই অতিমাত্রায় ভারতমুখীনতার একটা কারণও এই অনেকগুলো সংকট আমাদের মধ্যে তৈরি হয়েছে, বা অতিমাত্রায় রাশিয়া, চীন, ওই জায়গাটিকে আপনারা কিভাবে দেখেন? না, আপনার নতুন সরকারের জন্য কি ওই সেম, কারণ অনেকগুলো এখনো তো প্রজেক্ট রয়েছে, আমাদের তো ওইটা তো অ্যানালাইসিসে যেতে হবে, আমাদের যে বাণিজ্য ঘাটতি, আমদানি রপ্তানি, এখন ভারত চীন কিন্তু প্রায় কাছাকাছি, চীন একটু বেশি আছে এখন বাণিজ্য ঘাটতির দিক দিয়ে। সো আমাদের এই দুইটা দেশের সাথে আমাদের সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা গড়ে তোলা এবং সেই সম্পর্কটা, যেমন ওদের সাথে
বা আগের সরকারে খুব ঘষাঘষি হচ্ছিল, এবং সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো পজিশন নিয়ে যায়নি। তো মার্কিন যুক্তরাষ্ট্র, তার সাথে ইউরোপ আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, তো এই সবগুলো দেশ মিলে তো একটা উন্নত বিশ্ব, এবং উন্নত বিশ্বের আমাদের অনেক সহায়তা দরকার। সুতরাং আমাদের পররাষ্ট্র যিনি দায়িত্ব পেয়েছেন তিনি মানে একজন সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন, সাবেক পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র ক্যাডারের মানুষ, মানে বর্ন ডিপ্লোম্যাট বলা যেতে পারে তাকে। সুতরাং তিনি এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করবেন এবং আলোচনা করে ঠিক করবেন। আমি একটু ওই যে আপনার উপদেষ্টা কি সহকারী উপদেষ্টা নিয়ে আলোচনা করছিলেন, ওখানে একটা আলোচনা করা যেতে পারে, মানে হঠাৎ করে এত সংখ্যক সহকারী উপদেষ্টা নেওয়া, মানে এটা এখনো ভাবনা চিন্তায় আছে, ওনারা যেটা বলেছেন সেই জন্য আমি আলোচনা করছি যে ওনারা যেটা চিন্তা করতেছেন তার পাশাপাশি অন্য জিনিস আছে। আমাদের যারা, যদি আমরা ছাত্র সমন্বয়কদের বা ছাত্রদের সাথে সেতু বন্ধনের জন্য কাজ করতে চাই, আমাদের প্রত্যেক উপদেষ্টা কিন্তু সহকারী আছেন, একান্ত সহকারী আছেন, সেই পজিশনেও কাজ করতে পারে। আপনি সহকারী উপদেষ্টার পজিশনে কাজ করতে গেলে আপনি তখন আপনারও একটা দপ্তরিক কাজকর্ম করতে হবে, কিন্তু আপনি যদি উপদেষ্টার সাথে তার সহকারী তার সাথে যদি থাকেন, তখন আপনি অনেক অনেক কিছু তাকে দিতে পারেন, ফিডব্যাক দিতে পারেন যে পদগুলা আগে ক্যাডার সার্ভিস থেকে আসতো, সুতরাং ক্যাডার সার্ভিস থেকে একটা ট্রেনিং এর পর তারা কিন্তু ওইসব পদে কাজ করতেন, সেখানেও তাদেরকে কাজে লাগানো যেতে পারে। অনেকগুলো অপশনস নিশ্চয়ই আছে যে এই মানে আমি একটু আবারও যেতে চাই আহনাফের কাছে। আহনাফ, যেটি আপনি তো শিক্ষাঙ্গনের কথা বলেছেন, ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে আপনাদের কাছে শুনতে চাই যে ব্যাংকিং খাতে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা বা লুটপাটের এরকম, সেইগুলো নিয়ে আপনাদের ভাবনাগুলো কেমন একটু যদি বলেন। না, এখানে মানে অর্থনীতির উপরেই ওভারঅল। জি, এখানে বাংলাদেশের সংকটটা যেটা হয়েছে অর্থনৈতিক, বাংলাদেশে প্রচুর পরিমাণ মানি লন্ডারিং হয়েছে, এবং কানাডায় যে বেগমপাড়া গড়ে উঠলো বা দেশে যে এরকম বেগমপাড়া মডেল গড়ে উঠলো, ওই যে আওয়ামী লীগ নেতা কিংবা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি কিংবা অন্যান্য যারা আছে, যারা এই শোষণের সাথে জড়িত, তো এরাই কিন্তু দেশ থেকে টাকা পাচার করে একটা বড় সংকটে ফেলেছিল। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের তো হচ্ছে যে মানে কোনো জনসম্পৃক্ততা বা জনগণের কোনো ম্যান্ডেট ছিল না, তো সেই জায়গায় তারা যে পলিটিক্সটা বেছে নিয়েছিল সেটা হচ্ছে উন্নয়ন। কিন্তু সেটা কি উন্নয়ন হয়েছে? অবকাঠামোগত উন্নয়ন, মানুষের জীবন মানের কোনো উন্নয়ন হয়নি, বা মানুষের যে মৌলিক 5টা চাহিদা সেগুলো তো মানুষ মানে ফুলফিল হয়নি। তো এখন আমি মানে বিল্ডিং বানালাম, দেখেন মানে আওয়ামী লীগের টাইমে কোনো কি ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে? একটা ইন্ডাস্ট্রি, কোনো ইন্ডাস্ট্রি তো ডেভেলপ হয়নি, বরং যে কয়টা ইন্ডাস্ট্রি ছিল সবগুলো ধ্বংস করা হয়েছে। আমাদের বিশেষ করে চিনি শিল্প, আমাদের ট্যানারি শিল্প, চামড়া বাণিজ্য, পাট শিল্প, জি পাট শিল্প, হ্যাঁ পাট শিল্প তো আরো আগেই, তারপরেও যা কিছু বাকি ছিল, কিংবা আমাদের যত ইন্ডাস্ট্রি সব কিছু ধ্বংস করা হয়েছে। ইভেন মানে গার্মেন্টস একটা ধ্বংস করার একটা প্রসেসে ছিল। আমাদের বাংলাদেশের অর্থনীতি 2টা লাইফলাইনের একটা। তো এখন বাংলাদেশের অর্থনৈতিকভাবে রিভাইভ করতে গেলে এখানে যে সমস্ত পাচার হওয়া টাকা, এগুলো জানি না কত দূর আসলে আনা যাবে, কিন্তু এটা আনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশের প্রচুর পরিমাণ খাস জমি, সরকারি জায়গা ক্রোক হয়েছে, এগুলো উদ্ধার করতে হবে। বাংলাদেশের যে এই অবকাঠামোগত উন্নয়নের মডেল, এই মডেলটা বাদ দিতে হবে। এই যে ঋণ করে ঘি খাওয়ার যে মডেল আওয়ামী লীগের, এই ঋণ করে ঘি খাওয়া বন্ধ করতে হবে। এবং অলরেডি শেখ হাসিনা যে পরিমাণ লোন আমাদের কাঁধের মধ্যে দিয়েছে, এই লুটপাট করে এবং মানে আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট করতে গিয়ে, আমি ডেভেলপমেন্টের বিরুদ্ধে না, ডেভেলপমেন্ট থাকতে হবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে ব্যালেন্সের একটা ব্যাপার আছে। তো ডেভেলপমেন্টটা চাই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এখানে প্রচুর শিল্পায়ন হোক, এবং শিল্পায়ন অবশ্যই পরিবেশের সাথে সঙ্গতি রেখে টেকসই যেই আমরা উন্নয়নের যেই উন্নয়ন, এরকম রূপ দেখানো উন্নয়নের আমাদের কোনো দরকার নেই। ইলিয়াস খান, আপনার কাছে শুনতে চাই যে ওনারা বলছেন যে প্রচুর উন্নয়ন প্রজেক্ট ভিত্তিক হয়েছে, কিন্তু তার ভেতর দিয়ে বাংলাদেশকে অনেক কস্টলি পেমেন্ট করতে হয়েছে, যেটার কারণে আসলে সব জায়গায় একটা অস্থিরতা। এই বিষয়টা যদি আপনি একটু বলেন, মানে নতুন যে বাংলাদেশ, সেখানে এই চ্যালেঞ্জগুলো কিভাবে আসবে? এটি যে বড় একটি সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল, অভিযোগ কি সত্য যে প্রজেক্ট 1 লাখ টাকা দিয়ে শুরু হতো সেগুলো 5 লাখ টাকা হয়ে যেত, এবং এটি নিশ্চয়ই আমাদের অনেক রিপোর্ট চোখে পড়েছে। এরকম অনেকগুলো প্রকল্প আছে, এই যে বিআরটি প্রকল্প 12, 14, 15 বছরে বালিকাণ্ড সব এগুলো এখনো মাঝে মাঝে এ ধরনের খবর আছে। আসলে এগুলো হয় কি, যদি ড্রাইভিং সিটে যিনি বসে থাকেন তিনি যদি ঠিকভাবে না করেন, তাহলে কিন্তু এইসব সমস্যা হবে। আমি আপনাকে একটি উদাহরণ দিই। আমাদের একটা ভালো ব্যাংক ছিল, বেসিক ব্যাংক, লাভজনক ব্যাংক ছিল বাংলাদেশে। সেই ব্যাংকটির যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার আব্দুল হাই বাচ্চু,
তার বিরুদ্ধে কিন্তু পার্লামেন্টে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব তিনি বলেছিলেন তাকে বিচার আওতায় আনতে হবে, কিন্তু আমরা কিন্তু কোনো বিচার পাইনি। এখন অর্থমন্ত্রী বললো যদি বিচার না হয় তাহলে কিভাবে হবে? তারপর ধরুন একটি দেশের প্রধানমন্ত্রী বলেন যে আমার পিওনও 400 কোটি ইনকাম করেছে। আরেকটি বড় সংকট কি আমাদের এখানে হয়েছে, যেমন একটু আগে আহনাব আলাপ করেছেন, আমরা জানি যে আবিদ আলীর কথা বারবার বলা হচ্ছে যে তিনি কি বলে যে এই বিশেষ প্রশ্নপত্র ফাঁসের সাথে 13 বছর ধরে জড়িত। বহু লোক জড়িত না, যেমন আমাদের বড় বড় দুর্নীতিগুলো যে হয় বা নানা অভিযোগে এসছে। এবং আরেকটি বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মিডিয়ায় আসার আগে কেউ কোনো দুর্নীতিবাজ নেই। এই যে বেনজির সাহেব, মতিউর সাহেব যাদের নাম এসছে, বেনজির সাহেব কি একদিনে দুর্নীতিগুলো করেছে? তিনি স্থাপনা করেছেন, অন্তত স্থাপনাগুলো করতে ওনার কিন্তু 10-12 বছর লেগেছে আমার ধারণা। এতদিন উনি দুর্নীতি করেছেন এবং এটি কিন্তু দুর্বিনীত শাসন টিকিয়ে রাখার পুরস্কার হিসেবে তাকে দুর্নীতি করার সুযোগ দেওয়া হয়েছে সর্বক্ষেত্রে। এটি আমি সবচেয়ে যে বড় সমস্যাটি, জনাব আবু আলম শহীদ খান তিনি আরও ভালো বলতে পারবেন, এমন বেনিফিশিয়ারি সৃষ্টি করা হয়েছে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়। বেনিফিট সৃষ্টি করতে হলে তাকে তো বেনিফিট দিতে হবে, তাই না? এটি এমনভাবে এক পর্যায়ে মনে হয়েছিল যে এই দেশে বুঝে আর কোনোদিন সরকার চেঞ্জ করাই সম্ভব না। কারণ ধরুন ভোট কেন্দ্রে গেলে 3 স্তর নিরাপত্তা, প্রশাসন নিরাপত্তা দিচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা দিচ্ছে, এবং লুটপাট যারা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী তারা নিরাপত্তা দিচ্ছে যে বিরোধী দলের কেউ যেন ভোট কেন্দ্রে না যেতে পারে। যদি এই আসলে মাথা ঠিক থাকে, মাথা যদি ঠিক না থাকে আমরা দুর্নীতি রোধ করতে পারবো না। বাট আমি খুব আশাবাদী, এবং ছাত্ররা মাথার উপর আছে, শুধু দুর্নীতি করতে 2বার চিন্তা করতে হবে। আমি আবারও যেতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে। আমরা আসলে অনেকগুলো নতুন নতুন ঘটনা দেখছি, যেমন গতকালের একটি ঘটনা, শপথকালীন সময়ে র্যাবের একটি গাড়িবহর ঢুকতে চেয়েছিল, ছাত্র জনতা কিন্তু বলেছে ভুয়া ভুয়া বলে চলে গিয়েছে। এইগুলো তো বাংলাদেশের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। তার মানে কি ওই প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা একেবারেই, সেটা পুলিশের ক্ষেত্রে, সেটা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, সেই জায়গাগুলো আসলে উত্তরানোর ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজিগুলো প্রথম দিকে আসলে নেওয়া উচিত? এবং সচিবালয়ের ক্ষেত্রে আপনি জানেন একটা অস্থিরতা চলছে, পদবঞ্চিতরা, মানে এটা কি আবার এরকম হয়ে গেল কিনা যে 12 বছর ধরে যারা পদোন্নতি পায়নি তারা এখন সবাই একাট্টা হয়েছে? তো ঘুরে ফিরে আবার আমি বোঝাতে পেরেছি কিনা যায় না সিচুয়েশন। বুঝেছি, ওই তো একটু আগে তো জার্সি পরিবর্তন নিয়ে আলোচনা করলাম, সেই জায়গাটাতে আমরা চলে জায়গাতে আমরা চলে যাচ্ছি কিনা এটা একটা ইম্পর্টেন্ট এজেন্ডা, এবং এটা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এটা সরকারও করবে। পুলিশের ক্ষেত্রে কিন্তু পদবঞ্চিতরা তারা কিন্তু এখন একাট্টা হয়েছে, অনেক ব্যাংকের ক্ষেত্রে সব জায়গায়, পুলিশ, ব্যাংক, র্যাব। আপনি যেটা বললেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অপব্যবহার করার জন্য এবং রাজনৈতিকভাবে অপব্যবহার করার জন্য সেই প্রতিষ্ঠানগুলোর উপর থেকে মানুষের আস্থাটা কমে গিয়েছে। বাট এইটাও আমাদেরকে মানতে হবে যে এটা একটা বড় বিপ্লব না, বিপ্লবী সরকার গঠিত হয়েছে, বিপ্লবের পরে সবাই আমরা বিপ্লবী বাহিনী আছে, তারা সবকিছু তারা নিয়ন্ত্রণ করবে এবং তারা কাজটা করবে। এটা তো হচ্ছে না। সো এখানে আপনি বিপ্লবের পরিবর্তে সংস্কারের দিকে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো থাকতে হবে। পুলিশ যদি প্রতিষ্ঠান হিসেবে না থাকে কি হয় এটা আমরা দুদিনে বুঝতে পেরেছি। শতাব্দী প্রাচীন পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ, তাদের নির্যাতনের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, অপব্যবহৃত হওয়ার অভিযোগ, অনেক কিছু আছে। তো এই ক্ষেত্রে আপনি এই প্রতিষ্ঠানগুলোকে খোল লঞ্চে পাল্টানোর মতো বা রিফর্ম করার মতো একটা পজিশনে যাবেন। সেইটার প্রথমটা শুরু হতে পারে যে যাদের নেতৃত্ব ভুল ছিল, যারা ওই যেটা বললেন যে আইজি সাহেব বক্তৃতা দিতেন রাজনৈতিক নেতার মতো, তো তাদের অবশ্যই তাদের যেসব কারণে বিচারে আনা যায়, দুর্নীতির জন্য বিচারে আনা যায়, ফৌজদারি অপরাধের জন্য বিচারে আনা যায় এবং তাদেরকে বিদায় করা যায়। তো এইটা প্রথম 1 মাসের মধ্যে আপনি এই কাজটা, এই দৃষ্টান্ত যদি স্থাপন করা যায় তাহলে হয়তো সংস্কারের রাস্তা সোজা হয়ে গেল। চুক্তিভিত্তিক নিয়োগ যারা আছে তাদের বাতিল করে দিতে বুঝেই যায় যে তারা যেহেতু সরকারের আজ্ঞাবহ ছিলেন। আমরা যখন সার্ভিস ছিলাম তখন আমরা বলতাম চুক্তির চাকরি হচ্ছে তুষ্টির চাকরি, সেই জন্য কেউ চুক্তি নেবে না। এবং চুক্তিভিত্তিক চাকরিদেরকে কিন্তু সরকারি অন্য যারা আছেন নিচের দিকে তারা কিন্তু ঘৃণা করেন। যারা চুক্তিভিত্তিক চাকরি করেন তাদের নৈতিকতার স্ট্যান্ডার্ড তো নেই বলে আমার মনে হচ্ছে, কারণ তাদের নৈতিকতা এখানে থাকা উচিত যে সরকার তাকে চুক্তি দিছিল সেই সরকারই যখন নাই, অ্যাটর্নি জেনারেল যেটা করেছেন সবাই পদত্যাগ, যে রৌফ সাহেব আজকে পদত্যাগ করেছেন না, তারা পদত্যাগ করে চলে যেতে পারেন, অথবা গভর্নমেন্ট কালকে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে দিতে পারে।
এরপরে আপনি রিফর্মটা করতে হবে এবং রিফর্ম করে এই বাহিনীগুলোকে বা এই যে সরকারি কর্মচারী গণকর্মচারী যারা আছেন বিচার বিভাগ যারা আছেন তাদেরকে নিজেদেরকে দেখাতে মানে শুধু রিফর্ম করলাম পাহারা দিলাম স্টেশন চালু হয়ে গেল এরপরে কি জনগণের আস্থা ফিরে আসবে? জনগণের আস্থা ফেরানোর দায়িত্ব কিন্তু তাদের। আপনি আস্থা ফেরানোর জন্য মানুষের কাছে অনুরোধ করতে পারেন। আজকে ইউনূস সাহেব তো বলেছেন যদি আর একটা সংখ্যালঘু বাড়িতে আক্রমণ হয় আমি রিজাইন করে দেবো। দ্যাট ইজ নট দি সলিউশন। আমাকে সলিউশন বাইর করতে হবে এবং যাদের জন্য আমি সলিউশন বাইর করবো তখন থানার ওসিকে প্রমাণ করতে হবে তার থানাটা পরিবর্তিত হয়েছে, আমি জনগণের জন্য কাজ করতে এসেছি, জনগণের জন্য কাজ করব, এটা তাকে প্রমাণ করতে হবে। এইভাবেই আস্থা ফিরিয়ে আনা যাবে। আমি এবারে আবারও যেতে চাই আনাফের কাছে। আনাফ, অনেকগুলো কুইক প্রশ্ন। একটি হচ্ছে যে আমাদের একজন যিনি উপদেষ্টা তিনি আজকে একটা তার ভেরিফাইড ফেসবুকে দিয়েছেন যে এরকম যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উনি বলেছেন আমার সাথে কেউ যদি তদবিরের কারণে যোগাযোগ করতে চায় তাহলে তার সাথে আমার সম্পর্ক খারাপ হবে বলে উনি ফেসবুকে এটি জানিয়ে দিয়েছেন। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনার উনার কোনো বিজ্ঞাপনে শুভেচ্ছা অভিনন্দন এগুলো প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন একটু যদি বলেন। না, এগুলো তো খুবই ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশে যে মানে একটা জঞ্জাল ছিল, ওই যে তদবিরের জঞ্জাল বলেন বা স্বজনপ্রীতির যে জঞ্জাল, এগুলো দূর করবে এই বক্তব্যগুলো, এই পজিশনগুলো। আপনি দেখেন ওই যে আসিফ মাহমুদ যেটা বলেছেন যে কোনো তদবির করলে কোনো লিঙ্ক লবিং করার চেষ্টা করলে সম্পর্কই থাকবে না। এটাই তো আসলে হওয়া উচিত। কারণ হচ্ছে যে এখানে তাকে নিয়ে গিয়েছে কারা, বসিয়েছে কারা? এখানকার ছাত্র জনতা একটা বিপ্লবের মাধ্যমে বসিয়েছে, তাদের জন্য এই বার্তাটা। হ্যাঁ, তো এখানে এখানে হচ্ছে যে ইচ্ছা মতো কিছু একটা করবো, তাহলে তো এখানে তার নিজের বৈধতা থাকে না। তো এটা অবশ্যই আমি সাধুবাদ জানাই এই ধরনের পদক্ষেপকে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেটা বলেছেন যে তার বিজ্ঞাপনী বার্তা বা ইয়েটি, আপনি দেখেন বাংলাদেশে এতদিন রাজনৈতিক দলগুলো পোস্টার, বিজ্ঞাপন, শুভেচ্ছা, অভিনন্দন, ইভেন সরকারি কর্মকর্তারা পর্যন্ত এখানে এখানে কমিটি করতো। আমি ইউনিভার্সিটিতে দেখেছি কেউ একজন পুলিশে বিসিএস এ নিয়োগ পেলেই দল বেঁধে ও হচ্ছে জেলা সমিতিগুলা, তারপরে এই ক্লাব সেই ক্লাব সবাই হচ্ছে ফুলের তোড়া নিয়ে ভাই 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 ভাই। তো এইভাবে তো চলতে পারে না। এবং কেন? কারণ সে যখন পরবর্তী নিয়োগে যাবে তখন যাতে ওই ভাইটা রেফারেন্স দেয়। এই তদবিরের লোকজন পুলিশে গিয়েছিল বলেই নির্বিচারে গুলি করতে, হেলিকপ্টার থেকে র্যাব যখন গুলি করে শিশুদের মারছিল বাসার ভিতরে অবস্থান করা, এটা এই তদবির লবিং এর লোকদের জন্য। কারণ তাদের কোনো মোরালিটি থাকে না, তাদের কোনো জবাবদিহিতা নাই। অসাধারণ বলেছে। একটু ইলিয়াস ভাই আপনার কাছে এই তদবিরের চক্র যেটা ওনারা ছাত্ররা বলছেন যে এই তদবিরের চক্রটাই তারা প্রথম দিন কিন্তু বার্তা দিয়েছেন করা যাবে না, এটি কন্টিনিউ করলে ভালো। আর একটু আগে আমি আগের প্রসঙ্গে একটু বলি যে ইউনূস সাহেবের শুভেচ্ছা জানিয়েছেন এস আলম গ্রুপ। আজকে দেখলাম তার বিজ্ঞাপন আকারে বিশাল ছবি দিয়ে যে বলা হয় যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে তারা ধ্বংস করেছে, যে ইসলামী ব্যাংক যতগুলি আছে সবগুলো তারা দখল করছে এক ধরনের। এবং আমি স্পেসিফিক বলতে চাই না, বিশেষ জায়গা থেকে লোক এসে গান পয়েন্টের সিগনেচার নিয়েছে যে এই ব্যাংক স্বাধীন দেশে চিন্তা করা যায়। আমি আরটিভি দেশে বললাম যে আরটিভি আমার, কালকে থেকে গান পয়েন্টে আমি এমডি সাহেবকে ধরে প্রেস ক্লাবের প্রেসিডেন্টের শেয়ার তো নিয়ে নিছিল, তো উনি আওয়ামী লীগের এমপি ছিল বেনজির সাহেব। তো হ্যাঁ, এরকম অনেকগুলো ঘটনা আসলে। তো ডক্টর ইউনূস সাহেব তিনি যে ডিসিশন নিয়েছেন এটি খুব ভালো। এবং এটি কিন্তু ঠিকই বলেছো যে এই প্রবণতা, এটি মূলত আসলে তেল দেওয়ার একটা সংস্কৃতি। আমি তার সাথে সূক্ষ্মতা বাড়ালাম। দেখবেন যে ছবি দেওয়ার একটা প্রবণতা আছে, ফেসবুকে ছবি দিচ্ছে ওনার সঙ্গে। আমি জানি না আহনাবাসকে মাইন্ড করবে কিনা, আহনাজকে আমি বীর হিসেবে বলবো, আহনাবার সঙ্গে আমি ছবি তুলেছি, বাট আমি কোনো স্বার্থ আদায় করার জন্য এটি দিব না। যাই হোক, তো এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং চাঁদার জানান দেয় এগুলো, ধরেন অমুক ভাইকে শুভেচ্ছা, যে এই ওয়ার্ড ছাত্রলীগের অমুক নেতা, এই ওয়ার্ড যুবলীগের অমুক নেতা, এর মানে হচ্ছে আমি ওখানে একজন নেতা, আমি তোমাদের কাছে চাঁদা তুলব, বাইরে কিছু না। কিন্তু এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে যদি না পারি, এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের চাঁদার দোকানগুলো কিন্তু সাইনবোর্ড পরিবর্তন হয়ে গেছে, এটা এটা বলে রাখলাম। সুতরাং এখানে কাজ করার আছে। তদবিরের বিষয়টা আগে যেটি ছাত্রলীগ বা ধরেন অন্য এদের মদত পুষ্টরা করতো, সেটি এখন উনি বলতে চাইছেন অন্য দলগুলো যারা এখন মাঠে এসছে ফেরত তারা করছে, এরকম মনে হয় কিছু বলতে চাইছে। না, ওটা করছে, সুতরাং এটা প্রমাণ সামনে আছে, জার্নালিস্টরা ইচ্ছা করলে দেখতে পারবেন। সুতরাং এই জায়গাগুলোতে কাজ করতে হবে। তদবিরের ব্যাপারটা আমি একটু আসতে চাই, কেন তদবির আসলে দুই ধরনের আছে।
তদবির দুই ধরনের, একটা হলো যে আপনার স্বার্থ না, ও যেটা বললো মানে হ্যাঁ, চাকরিতে স্বার্থ- না, শুরুর না। আগেই তদবির না, শুরু সেটা হয়ে আমি গেল। সেটাই ব্যাখ্যা করছি যে একটা স্বার্থ সিদ্ধি করার তদবির আছে, যে আপনার কাছে তদবির করে আমি ব্যবসা বাণিজ্য চাই, পদায়ন চাই, পদোন্নতি চাই, আমি নিয়োগ চাই, সেটার একটা তদবির আছে। আরেকটা তদবির কিন্তু মানুষ বাধ্য হয়ে করে। আপনার একজন শিক্ষক তার ইয়ার পাওয়ার কথা, পেনশন পাওয়ার কথা, টাইমলি পাচ্ছে না, তো তাহলে কি তিনি শিক্ষামন্ত্রীর কাছে একটা বলবেন না, একটা পিটিশন দিবেন না? দিতেই পারেন। সুতরাং আমাদের দেশে তো আমরা স্বচ্ছতা, না, সেটা তো তার সুশাসন মানে নাই। সংস্কার যদি হয় সেই পেনশনটা তো তার অটোমেটিক Automatic যাওয়ার চলে কথা। আসার কিন্তু কথা। যতদিন যাবে না, মানে জি। জিনিসটা হচ্ছে যে এই যে আমি যদি এখন সবকিছু ওই যে কমিউনিকেশন খোলা রাখতে হবে, আপনার কাছে 10টা জিনিস যাবে, আপনি ওই আপনার বিবেচনায় সুবিবেচনায় দেখবেন যে এই 10টা জিনিসের মধ্যে কোনটা তদবির, কোনটা তেলবাজি বিবেচনা করবেন, আর কোনটা আসলে ন্যায় বিচার প্রার্থনা। ন্যায় বিচারের জন্য যদি আমরা রাষ্ট্রটাকে মেরামত না করা পর্যন্ত, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত মানুষের কিন্তু ন্যায় বিচারও পেতে হবে। এখন যদি আপনি আপনার এটা হলো রাষ্ট্রের একটা ব্যবস্থা, কিন্তু এটা আহনাবদের জন্য বলছি আর কি, সকলের জন্যই বলি, রাষ্ট্র ব্যবস্থা কিন্তু একটা কঠিন ব্যবস্থা। এই যে কিছুদিন আগেও আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের এমপিরাই তো চিৎকার করে বলতো সব কিছু আমলাদের হাতে। জি। সো কেন বলতো? বিকজ আমলা এবং প্রধানমন্ত্রীর মধ্যে যতটুকু যোগাযোগ ছিল, রাজনৈতিক এমপি এবং রাজনৈতিক নেতাদের সাথে প্রধানমন্ত্রী অত সেই যোগাযোগ যোগাযোগ ছিল নিশ্চয়ই না, ছিল না। এবং সো কল্ড আপনার সিকিউরিটির নামে জনবিচ্ছিন্ন করে ফেলা হয়। তো ইনু সাহেবকে আজকে আমরা দেখলাম যে বৃষ্টি পড়ছে, কোনো প্রোটোকলে উনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আছে, সুতরাং উনি কিন্তু এটা চেষ্টা করছেন। তো যেমন ধরেন ইউনুস সাহেব, এইগুলো ছোট ছোট জিনিস, ইউনুস সাহেব এটা করতে পারেন যে আগের প্রধানমন্ত্রীরা যখন রাস্তায় যেতেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে সমস্ত গাড়ি বন্ধ করতো। না, আমি এত প্রোটোকলের দরকার নেই, গাড়ি ঠিকমতো চলবে, আমার 2-3 মিনিটের যে সিকিউরিটির কারণে আটকানো দরকার সেইটুকু আটকানো হবে। আগের প্রধানমন্ত্রীরা পুরো প্লেন নিয়ে একটা দেশে চলে যেতেন, ইউনুস সাহেব নিশ্চয়ই কমার্শিয়াল প্লেনে সেই একটা প্রত্যাশাগুলো seat নিয়ে যাবেন, সেই প্রত্যাশাগুলো এগুলো কিন্তু ছোট আমরা- ছোট প্রত্যাশা। জি। যেমন আগের দোকানগুলা এখন যদি চালু হয়ে থাকে, জি, ফুটপাতে জি। কোনো দোকান থাকবে নিশ্চয়ই, না, নিশ্চয়ই। মানে দোকান মানে ওই যে চাঁদা আমরা তোলার সেই দোকান। প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরটিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।